স্বাগত। 1 ঘন্টা বিরতিহীন সংবাদ দুপুরে আপনাদের সাথে আছি আমি আতিফা জুমান। শুরুতেই জানিয়ে দেব শিরোনামগুলো। নথি পৌঁছালে আজই মুক্ত হবেন সাংবাদিক রোজিনা ইসলাম। পাসপোর্ট জমা ও 5,000 টাকা মুচলেকায় জামিন। চলমান লকডাউন 30 মে পর্যন্ত বাড়িয়ে প্রজ্ঞাপন জারি। অর্ধেক আসন ফাঁকা রেখে চলবে দূরপাল্লার বাস, ট্রেন ও লঞ্চ। বঙ্গোপসাগরে সৃষ্ট লঘুচাপ পরিণত হচ্ছে নিম্নচাপে। কাল সন্ধ্যায় ঘূর্ণিঝড়ে রূপ নিতে পারে বলছে আবহাওয়া অফিস। দুর্যোগ মোকাবেলায় সবাইকে এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর। 140 আশ্রয় কেন্দ্র চালু ও 5টি মুজিব কিল্লার উদ্বোধন। ঈদযাত্রার 15 দিনে সড়ক দুর্ঘটনায় 323 জনের মৃত্যু। 45 ভাগই মোটরসাইকেল দুর্ঘটনায়, যাত্রী কল্যাণ সমিতির তথ্য। শিরোনামগুলো শুনছিলেন এতক্ষণ, চলে যাচ্ছি পুরো খবরে। পাসপোর্ট জমা দেওয়ার শর্তে সাংবাদিক রোজিনা ইসলামকে জামিন দিয়েছে আদালত। ঢাকার মুখ্য মহানগর হাকিম আদালতের বিচারক বাকি বিল্লা 5,000 টাকা মুচলেকা দেওয়ার শর্তে এ আদেশ দেন। সকাল 10:30টায় ভার্চুয়াল আদালতের জুম প্ল্যাটফর্মে রোজিনা ইসলামের জামিনের বিষয়ে শুনানি শুরু হয়। রাষ্ট্রপক্ষ আদালতকে স্বাস্থ্য মন্ত্রণালয়ের ফুটেজ জমা দেন, তবে এ বিষয়ে আদালত কোনো আদেশ দেননি। রাষ্ট্রপক্ষের আইনজীবী রোজিনা ইসলামের পাসপোর্ট জমা দেওয়ার আবেদন করলে তাতে সায় দেন রোজিনার আইনজীবীরাও। পরে তাকে জামিন দেন আদালত। এই জামিনের বিষয়ে তারা পাসপোর্ট দাখিল করবে, এটা তারা আদালতকে বলেছেন। আদালত উভয়পক্ষ শুনে 5,000 টাকার বন্ডে তার জামিন মঞ্জুর করেছে। আদালত আদেশে বলেন, গণমাধ্যম গণতন্ত্রের অন্যতম অনুষঙ্গ। গণমাধ্যমের কারণে অন্যান্য প্রতিষ্ঠান দায়িত্বশীল আচরণ করে থাকে। আদালত ও গণমাধ্যম একে অপরের বাধা হিসেবে কাজ নয়, পরিপূরক হয়ে কাজ করে। তাই গণমাধ্যমকে সহনশীল থেকে দায়িত্বশীল আচরণ করার আহ্বান জানান আদালত। আমরা একে অপরের পরিপূরক। আমাদের দায়িত্ব হচ্ছে ন্যায় বিচারকে প্রতিষ্ঠা করার জন্য আইন এবং আদালতের ভাবমূর্তি যাতে ক্ষুণ্ণ না হয় সেটাকে প্রাধান্য দিয়ে দায়িত্বশীল আচরণ আমরা সবাই যে যার অবস্থান থেকে আছি সেটাই আমরা করব। প্রথম আলোর পক্ষ থেকে গণমাধ্যমকে ধন্যবাদ জানিয়ে বলা হয়, এই আদেশে গণতন্ত্রের জয় হয়েছে। যখন আমাদের রাজনৈতিক সরকার বলবে আমরা সংবাদপত্রের স্বাধীনতায় বিশ্বাস করি, আইনের শাসনেও বিশ্বাস করি, দেখুন আইনের মাধ্যমে জামিন পেয়েছে, কিন্তু আমরা রাজনৈতিকভাবে সিদ্ধান্ত নিয়ে এই মামলা প্রত্যাহার করছি, তাহলে সরকারেরই জয় হবে, জনগণের জয় হবে, সংবাদ মাধ্যমের জয় হবে। পরে 12:30টায় রোজিনার আইনজীবীর কাছে রোজিনার পাসপোর্ট জমা দেন তার স্বামী মনিরুল ইসলাম মিঠু। আগামী 15 জুলাই এ মামলার তদন্ত প্রতিবেদন জমা দেওয়ার দিন ধার্য রয়েছে। গত সোমবার শাহবাগ থানায় রোজিনার বিরুদ্ধে ফৌজদারি দণ্ডবিধির 2 ধারায় চুরি ও অফিসিয়াল সিক্রেটস অ্যাক্টে মামলা হয়। জান্নাতুল ফেরদাউস তানভি, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। গাজীপুরে কাশিমপুর কারাগার থেকে আজই মুক্তি পেতে পারেন সাংবাদিক রোজিনা ইসলাম। প্রয়োজনীয় কাগজপত্র হাতে পেলেই ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছেন কারা কর্তৃপক্ষ। এ নিয়ে আরও জানাতে কাশিমপুর কারাগারের সামনে থেকে আমাদের সাথে যোগ দিচ্ছেন সহকর্মী আবুল হাসান। আবুল হাসান, রোজিনার মুক্তির বিষয়ে কারা কর্তৃপক্ষ কি জানিয়েছে? দেখুন, সকালে প্রথম আলো সাংবাদিক রোজিনা ইসলামের জামিনের খবর মিডিয়ার সাংবাদিকরা এবং ঢাকা থেকে অনেক সাংবাদিকরা কিন্তু এখানে এসে অপেক্ষমান রয়েছেন। এবং আমি যদি দেখাতে চাই এখানকার পরিবেশ, এখানে অনেক গাজীপুর প্রেস ক্লাব সহ বিভিন্ন সংগঠনের যে সাংবাদিক নেতারা রয়েছেন তারা কিন্তু অবস্থান করছেন। এবং তার মুক্তির ব্যাপারে আমি কাশিমপুর কারাগারের জেল সুপার সাথে কথা বলেছিলাম। তিনি যেটা জানিয়েছেন যে আইনি প্রক্রিয়ার মাধ্যমে এই মুক্তির বিষয়টি তিনি সেটা করা হবে এবং যে জামিনের যে প্রয়োজনীয় কাগজপত্র সেগুলো প্রথমে কেরানীগঞ্জ যে সেন্ট্রাল জেল রয়েছে সেখানে যাবে এবং সেই নথি সেখান থেকে কাশিমপুর কারাগারে এসে পৌঁছলে সেই কাগজপত্র বাছাই করে তাকে মুক্তি দেওয়া হবে বলে আমরা কারা সূত্র থেকে জানতে পেরেছি। এবং এই মুক্তির প্রক্রিয়াটি আসলে এখন বিলম্বিত হচ্ছে। আমরা এই যে নথিটি এটি আসলে ইমেলের মাধ্যমে ভার্চুয়ালি আসবে নাকি সরাসরি ডাকযোগে আসবে এটি নিশ্চিত হওয়া জানি। তবে আমরা এখানকার প্রথম আলোর যারা আছেন তার সহকর্মী রোজিনা ইসলামের তাদের সঙ্গে কথা বলছিলাম। তারা বলছেন যে
4টার পর কাগজপত্র আসতে পারে বলে তারা আমাদেরকে জানিয়েছেন এবং এই লক্ষ্যে এখানে কিন্তু প্রস্তুতি চলছে। আর রুজিনা ইসলামের যে দীর্ঘদিনের সহকর্মী, প্রথম আলোর বিভিন্ন উচ্চপদস্থ যে সাংবাদিক নেতৃবৃন্দ রয়েছেন, তারা কিন্তু ঢাকা থেকে এখানে আসবেন এরকম আমরা জানতে পেরেছি এবং তাদের স্বামী মিঠু সহ অন্যান্য যে স্বজনরা রয়েছেন তারাও পথে রয়েছেন বলে আমরা খবর নিয়ে জানতে পেরেছি এবং বিকেল নাগাদ আসলে তিনি মুক্তি পেতে পারেন এমনিতে মোটামুটি নিশ্চিত হয়ে গেছে এবং আসলে এখন আইনি প্রক্রিয়ায় রয়েছে যে তার জামিন প্রয়োজনীয় কাগজপত্র আসলেই আসলে কারা কর্তৃপক্ষ তাকে জামিনে মুক্তি দেবেন বলে আমরা নিশ্চিত হয়েছে। তো এই ছিল কাশিমপুর কারাগারের মূল ফটক থেকে সর্বশেষ। গাজীপুরের কাশিমপুর কারাগার থেকে জানাচ্ছিলেন সহকর্মী আবুল হাসান। কাগজ বা ফাইল চুরি করা অবশ্যই অপরাধ, তবে প্রথম আলো সাংবাদিক রোজিনা ইসলামের সাথে সেদিন কি হয়েছিল তা তদন্ত সাপেক্ষে বেরিয়ে আসবে। দুপুরে সচিবালয়ে সাংবাদিক নেতাদের সঙ্গে মতবিনিময়কালে এ কথা বলেন তথ্যমন্ত্রী হাসান মাহমুদ। ডিজিটাল সিকিউরিটি অ্যাক্ট সারা দেশের সব মানুষের সুরক্ষা দেওয়ার জন্য যে কোনো আইনেরই একটা অপব্যবহারের সুযোগ থাকে, তো এবং এই ক্ষেত্রে অনেক অপব্যবহার হয়েছে, অনেক সাংবাদিকের উপরেও অপব্যবহার হয়েছে, আবার অনেক সাংবাদিক এই আইনের আশ্রয় নিয়েছে, এমন ঘটনাও আছে। তো যাতে অপব্যবহারটা না হয় সেটি অবশ্যই নিশ্চিত করা প্রয়োজন এবং সেই অপব্যবহার প্রথম দিকে যেরকম হচ্ছিল সেটিকে পরে কিন্তু বন্ধ করা হয়েছে, এখনও অনেকটা কমে এসছে। আরও যাতে এরকম অপব্যবহার না হয় সেটির জন্য আপনাদের সাথে নিয়ে আমি কাজ করব। প্রথম আলোর জ্যেষ্ঠ প্রতিবেদক রোজিনা ইসলামের বিরুদ্ধে করা মামলা প্রত্যাহারের বিষয়ে স্বরাষ্ট্র ও স্বাস্থ্য মন্ত্রণালয়ের তদন্ত প্রভাবিত হয় এমন কাজ না করতে সব পক্ষকে অনুরোধ জানিয়েছেন আইনমন্ত্রী আনিসুল হক। সকালে দেশের 5 সাংবাদিক সংগঠনের নেতাদের সঙ্গে আলোচনা শেষে মন্ত্রী এসব কথা বলেন। মন্ত্রী বলেন, মামলার প্রত্যাহার বড় কথা না, তদন্ত করে যদি নির্দোষ হয় আর কেউ দোষী হয় তাহলে সেভাবে ব্যবস্থা নেওয়া হবে। তদন্তের উপর আস্থা রাখতে বলেন মন্ত্রী। এ সময় মন্ত্রী সাংবাদিক সুরক্ষা আইনের খসড়া দিতে সাংবাদিক সংগঠনগুলোকে আহ্বান জানান। পাশাপাশি গণমাধ্যম কর্মী আইন চূড়ান্ত ওয়েটিং তথ্য পাঠিয়ে দেওয়া হয়েছে বলেও জানান আইনমন্ত্রী আনিসুল হক। মামলা প্রত্যাহার করার দায়িত্ব হচ্ছে যারা মামলা করেছেন, আর অন্যটা হচ্ছে যে হোম মিনিস্ট্রি। কিন্তু আমার মনে হয় যে মামলা যখন হয়েছে মামলা প্রত্যাহারটা বড় কথা নয়, মামলার তদন্তটা বড় কথা। গণমাধ্যম কর্মী আইন যেটা হয়েছে সেটা হচ্ছে যে আমাদের ভেটিংয়ে এসছিল এবং আমাদের কিছু অবজারভেশন দিয়ে আমরা ক্ল্যারিফিকেশনের জন্য তথ্য মন্ত্রণালয়ে পাঠিয়েছি। আর সাংবাদিক সুরক্ষা আইনের কথা যেটা বলছেন সেটা ড্রাফট আপনারা যদি আমাকে দেন তাহলে আমি অবশ্যই এটা তথ্য মন্ত্রণালয়ে পাঠিয়ে আলাপ আলোচনা করব। করোনা সংক্রমণ রোধে সরকারি চলমান লকডাউনের মেয়াদ 30 মে মধ্যরাত পর্যন্ত বাড়িয়েছে সরকার। সকালে মন্ত্রিপরিষদ বিভাগের এক প্রজ্ঞাপনে এই নির্দেশ জারি করা হয়। এতে বলা হয়েছে, আন্তঃজেলা সহ সব ধরনের গণপরিবহন আসন সংখ্যার অর্ধেক যাত্রী নিয়ে চলাচল করতে পারবে। তবে যাত্রীসহ সংশ্লিষ্ট সবাইকে মাস্ক পরাসহ অন্যান্য স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে। এছাড়া হোটেল, রেস্তোরাঁ ও খাবার দোকানসমূহে আসন সংখ্যার অর্ধেক ফাঁকা রেখে সেবা নিতে পারবে। এর আগে ঈদের আগে শহরের মধ্যে বাস চলাচল শুরু হলেও বন্ধ ছিল দূরপাল্লার বাস, ট্রেন ও যাত্রীবাহী নৌযান চলাচল। এখন আমরা এটাকে কন্ট্রোল করতে চাই, নিয়ন্ত্রণ করতে চাই, হ্যাঁ, এবং নিয়ন্ত্রণ আমাদের করতে হবে দীর্ঘমেয়াদী। এখন যেহেতু দীর্ঘদিন ধরে গাড়ি বন্ধ থাকার কারণে কাজকর্মে বেশ কিছু আপনার অনেকের সমস্যা হচ্ছে, সবকিছু সার্বিক বিবেচনা করেই এই সপ্তাহের জন্য আমরা সিদ্ধান্ত নিয়েছি। আমরা সবসময় পর্যবেক্ষণ করছি এবং জনস্বাস্থ্য বিশেষজ্ঞদের সাথে আলাপ আলোচনার সাপেক্ষেই আমরা এই সিদ্ধান্তগুলো নেওয়া হচ্ছে। গত 3 দিন ধরে দেশে করোনার নমুনা পরীক্ষা কমে গেছে। সক্ষমতা থাকলেও বেশি পরীক্ষা হচ্ছে না। স্বাস্থ্য অধিদপ্তর বলছে, অনীহার কারণে মানুষ করোনা পরীক্ষা করাতে আসছে না। আর বিশেষজ্ঞরা বলছেন, ভারতীয় ভ্যারিয়েন্ট ছড়িয়ে যেন না পড়ে সেজন্য যে কোনো উপায়ে নমুনা পরীক্ষার সংখ্যা বাড়াতে হবে। দেশের 8টি বিভাগের মধ্যে 6টি ভারতীয় সীমান্তের সাথে যুক্ত। বৈধ ও অবৈধভাবে এসব সীমান্ত দিয়ে দেশে ফিরছেন অনেকে, ফলে দেশে ভারতীয় ভ্যারিয়েন্ট ছড়িয়ে পড়ার আশঙ্কা তৈরি হয়েছে। এ অবস্থায় বিশেষজ্ঞরা বেশি বেশি নমুনা পরীক্ষার তাগিদ দিলেও কেন্দ্রগুলোতে পরীক্ষার সংখ্যা কম। সক্ষমতা থাকলেও প্রায় সব কেন্দ্রেই পরীক্ষার হার কম। এখন আমার হাসপাতালে এভারেজ আপনার 90 জন 100 জন এরকম পরীক্ষা হয়,
আগে যেখানে 200 হতো আর কি, অর্ধেকে নেমে আসছে। যারা ঈদ ফেরত বাড়ি থেকে আসবে তখন হয়তো একটু টেস্টের সংখ্যাটা হয়তো বাড়বে। 19 মে সারা দেশে নমুনা পরীক্ষা হয়েছে প্রায় 20,500। তবে পরের 3 দিন দৈনিক নমুনা পরীক্ষার সংখ্যা কমে গেছে। সবশেষ 22 মে অ্যান্টিজেন টেস্ট সহ নমুনা পরীক্ষা 12,000-এ নেমে আসে। অ্যান্টিজেন বেসড টেস্টগুলোকে পপুলারাইজ করার জন্য এটাকে অ্যাভেলেবল করছি। আপনি দেখবেন বর্তমানে ল্যাবে আসলে অ্যান্টিজেন বেসড টেস্টের ল্যাবের সংখ্যা অনেক বেশি, যেটা আপনাকে ইমিডিয়েট রেজাল্ট দিতে পারে। কিন্তু আমাদের ক্ষেত্রে মানুষজনকে আমরা আহ্বান জানাচ্ছি যে ওই টেস্টটা করে, কিন্তু অ্যান্টিজেন বেসড টেস্টের ব্যাপারে মানুষের কেন জানি অনীহাটা এখন পর্যন্ত পুরোপুরি কাটেনি আর কি। বিশেষজ্ঞরা বলছেন এখন সীমান্তবর্তী জেলাগুলোতে দিতে হবে বেশি নজর। সেজন্য নমুনা পরীক্ষা বাড়াতে হবে যেন করোনা আক্রান্তরা শনাক্তের বাইরে থেকে না যান। আমাদের কার্যক্রম যেগুলা ওখানে চলার কথা, যেমন টেস্টিং করার কথা, টেস্টিং করে পজিটিভ পাইলেই মানে আইসোলেশনে রাখা, আর ওদের সঙ্গে যাদের দেখা সাক্ষাৎ মেলামেশা হইলো তাদেরকে কোয়ারেন্টাইনে রাখা। কেননা এটা যেহেতু দ্রুত ছড়ায়, আমরা একটুখানি ঢিল দিলাম আর ওই দিনই 500 লোক সংক্রমিত হয়ে গেল। প্রত্যেক শহরের প্রতিটি ওয়ার্ডে নমুনা সংগ্রহের বুথ স্থাপন করা জরুরি বলেও মনে করছেন বিশেষজ্ঞরা। মাহমুদুল হাসান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। সিসিইউতে চিকিৎসাধীন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার শারীরিক অবস্থা ধীরে ধীরে উন্নতির দিকে যাচ্ছে বলে জানিয়েছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বিএনপি মহাসচিব জানান, চিকিৎসার অংশ হিসেবে এভার কেয়ার হাসপাতালে সিসিইউ কক্ষে একটু একটু হাঁটার চেষ্টা করছেন বিএনপি চেয়ারপারসন। যদিও ফুসফুসের পানি বের করতে এখনও একটি পাইপ লাগানো আছে তার শরীরে। তবে করোনা পরবর্তী জটিলতায় কিডনি ও ফুসফুসে কিছুটা সংক্রমণ থাকায় এখনও খালেদা জিয়া শঙ্কামুক্ত নন বলে জানান মির্জা ফখরুল। করোনা আক্রান্ত হয়ে 27 এপ্রিল হাসপাতালে ভর্তির পর থেকেই 10 সদস্যের মেডিকেল বোর্ডের পাশাপাশি আমেরিকা ও ইংল্যান্ডের চিকিৎসকদের পরামর্শে চিকিৎসা চলছে খালেদা জিয়ার। পূর্ব মধ্য বঙ্গোপসাগর ও আশপাশের এলাকায় অবস্থানরত লঘুচাপটি বিকেলের মধ্যেই নিম্নচাপে পরিণত হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। সোমবার এটি তীব্র থেকে তীব্রতর ঘূর্ণিঝড়ের রূপ নিতে পারে, যা 26 মে আঘাত হানতে পারে ভারতের উত্তর উড়িষ্যা, পশ্চিমবঙ্গ ও বাংলাদেশের দক্ষিণাঞ্চলে। এর প্রভাবে সারা দেশে মাঝারি থেকে ভারী বৃষ্টি হতে পারে। আন্দামান সাগর ও পূর্ব মধ্য বঙ্গোপসাগরে শনিবার সৃষ্টি হওয়া লঘুচাপটি একই দিন রাতেই পরিণত হয় সুস্পষ্ট লঘুচাপে। নিম্নচাপে পরিণত হওয়ার পর সোমবার বিকেল থেকে রাতের মধ্যে এটি ঘূর্ণিঝড় ইয়াসে রূপ নিতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। বুধবার নাগাদ এটি আঘাত হানতে পারে ভারতের উত্তর উড়িষ্যা ও পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশের দক্ষিণাঞ্চলে। তো আগামীকাল থেকে এটা সাইক্লোন রূপ নেবে, সেই সময় নাম ধারণ করবে, ইয়াস নাম ধারণ করবে। আর তারপরে যেটা পরশু দিন অর্থাৎ মঙ্গলবার এটা তীব্র থেকে অতি তীব্র সাইক্লোনের রূপ নিতে পারে। আমরা আশা করছি বুধবার অর্থাৎ 26 তারিখ বিকেল অথবা সন্ধ্যা নাগাদ এটা উপকূলের কাছাকাছি, পশ্চিমবঙ্গের উপকূলের কাছাকাছি চলে আসবে। এদিকে ঘূর্ণিঝড়ের প্রভাবে সোমবার থেকেই কমতে শুরু করবে তাপমাত্রা। মঙ্গলবার দেশের বিভিন্ন জায়গায় হালকা থেকে মাঝারি বৃষ্টি এবং কোথাও কোথাও ভারী বৃষ্টি হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অফিস। কন্ডিশনে অ্যানালাইসিস এটা সুপার সাইক্লোন হওয়ার সম্ভাবনা নাই। এটা প্রথম দেখা যাচ্ছে এটা যে নর্মাল সাইক্লোন, তারপর দেখা যাচ্ছে যে 25 তারিখে এটা তীব্র থেকে অতি তীব্র পরিণত যেতে পারে। বাংলাদেশের ঝুঁকিপূর্ণ বিশেষ করে সুন্দরবন, খুলনা এই রিজনে এবং কক্সবাজার এইসব জায়গায় ঝুঁকি এ পর্যন্ত দেখা যাচ্ছে না। ঘূর্ণিঝড়ের প্রভাবে জলোচ্ছ্বাসের আশঙ্কা রয়েছে। নিয়মিত পরিস্থিতি পর্যবেক্ষণ করে সব ধরনের প্রস্তুতি সম্পন্ন করছে বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র। খুলনা, বাগেরহাট, পটুয়াখালী, পিরোজপুর, বরগুনা এই জেলাগুলোর প্রধান নদীসমূহের পানি দ্রুত বৃদ্ধি পেতে পারে। তবে এখনো পর্যন্ত আমাদের পর্যবেক্ষণে মনে হচ্ছে যে এর প্রভাবে বা এই ঘূর্ণিঝড়ের প্রভাবে উপকূল অঞ্চলে উল্লেখযোগ্য পরিমাণ কোনো বন্যা পরিস্থিতি সৃষ্টি হওয়ার কোনো সম্ভাবনা নেই। ঘূর্ণিঝড়ে নিরাপদ থাকতে সমুদ্র বন্দরগুলোতে সতর্কতার পাশাপাশি মাছ ধরার ট্রলার ও নৌকাগুলোকে সোমবার সকালের মধ্যে উপকূলের কাছাকাছি থাকতে বলা হয়েছে। বিপ্রজিৎ চন্দ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। ঘূর্ণিঝড়ের আভাসে উপকূলীয় এলাকার প্রশাসনের প্রস্তুতি চলছে, সেই সঙ্গে আশ্রয় কেন্দ্রগুলো প্রস্তুত করা হচ্ছে। এ নিয়ে আরও জানাতে সাতক্ষীরা থেকে আমাদের সাথে যোগ দিচ্ছেন সহকর্মী আবুল কাশেম। কাশেম, ঘূর্ণিঝড় মোকাবেলায় সাতক্ষীরার প্রস্তুতি কেমন চলছে আর জেলায় কয়টি আশ্রয় কেন্দ্র প্রস্তুত করা হয়েছে?
ঘূর্ণিঝড়ের প্রস্তুতির বিষয়ে আমি একটু আগে কথা বলেছিলাম। একেবারে উপকূলীয় ইউনিয়ন গাবুরা, যেখানে প্রত্যেকটা ঘূর্ণিঝড়ে ব্যাপকভাবে সেই ইউনিয়ন ক্ষতিগ্রস্ত হয়। গাবুরা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান যে বিষয়টা বলছিলেন যে তারা আজ সকাল থেকে যে আশ্রয় কেন্দ্রগুলো রয়েছে এই আশ্রয় কেন্দ্রগুলো পরিষ্কার পরিচ্ছন্ন এবং ব্যবহার উপযোগী করার কাজ শুরু করেছেন। তারা এই নিয়ে বৈঠকও করেছেন এবং প্রত্যেক ইউনিয়ন পরিষদের যে সদস্য রয়েছে এবং অন্যান্য যে সমস্ত ব্যক্তিবর্গ রয়েছে তাদেরকে সচেতন করার বিষয়ে দায়িত্ব দেওয়া হয়েছে যে এলাকায় ব্যাপকভাবে এটা প্রচার করা, যে যখনই প্রশাসনের পক্ষ থেকে নির্দেশ দেওয়া হবে তৎক্ষণাৎ যেন আশ্রয় কেন্দ্রে তারা আসে। এবং আপনি জানেন যে আসলে উপকূলীয় এলাকার লোকজন যেহেতু তারা ঝড় জলোচ্ছ্বাসের সঙ্গে যুদ্ধ করে বেঁচে থাকে, সুতরাং তারা কিন্তু আসলে একেবারেই পূর্ব মুহূর্তে ছাড়া আশ্রয় কেন্দ্রে আসতে চান না। ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আরো একটা বিষয় বলছিলেন যে গাবুরা ইউনিয়নে 40,000 ব্যক্তি রয়েছে, এই 40,000 ব্যক্তির জন্য ন্যূনতম আশ্রয় কেন্দ্রের প্রয়োজন হচ্ছে 40টি। সেই ক্ষেত্রে গাবুরা ইউনিয়ন পরিষদে মাত্র কিন্তু 15টি আশ্রয় কেন্দ্র রয়েছে, যে কারণে আসলে গাদাগাদি করে তাদের সংকলন করতে হয় এবং অন্যান্য যে সমস্ত শিক্ষা প্রতিষ্ঠান রয়েছে সেই সমস্ত শিক্ষা প্রতিষ্ঠানে কিন্তু গাদাগাদি করেই তাদেরকে আশ্রয় নিতে হয় এরকম দুর্যোগকালীন সময়। আপনি জানেন যে উপকূলীয় এলাকায় 3.5 লাখ মানুষ ঝুঁকির মধ্যে থাকেন এবং এই 3.5 লাখ মানুষকে আশ্রয় কেন্দ্রে নিয়ে আসার মতো যে উপযুক্ত এবং সংখ্যায় যে আশ্রয় কেন্দ্রগুলো রয়েছে সেটি অত্যন্ত নগণ্য। 145টি আশ্রয় কেন্দ্র রয়েছে মাত্র, প্রত্যেকটিতে যদি 500 থেকে 600 করেও লোক ধরে তাহলে কিন্তু 70 থেকে 75,000 লোক সে সমস্ত স্থানে সংকলন করা সম্ভব। সে কারণে আসলে 145টা অতি নগণ্য সংখ্যক আশ্রয় কেন্দ্র বলেই 1,500 শিক্ষা প্রতিষ্ঠান প্রস্তুত করে রাখতে বলা হয়েছে। এছাড়া অন্যান্য প্রস্তুতি যদি আমি আপনাকে বলি তাহলে মেডিকেল টিম গঠন করা হয়েছে প্রত্যেক ইউনিয়নে। সিভিল সার্জন বলছেন যে প্রয়োজনে প্রত্যেকটি ওয়ার্ডে, উপকূলীয় যে 9টি ইউনিয়ন রয়েছে ঝুঁকিপূর্ণ, প্রত্যেকটি ওয়ার্ডে একটি করে মেডিকেল টিম কাজ করবে। 22,000 স্বেচ্ছাসেবক তারা প্রস্তুতি নিচ্ছেন এই ঝুঁকিপূর্ণ কাজ, কিন্তু তারা খুব দক্ষতার সঙ্গেই অতীতে করে থাকেন। এবং জেলা প্রশাসক বলছিলেন যে 183 টন মেট্রিক টন খাদ্য শস্য মজুত রয়েছে, পাশাপাশি 2,15 লক্ষ টাকা কিন্তু দুর্যোগ মন্ত্রণালয় থেকে জেলা প্রশাসকের কাছে এসেছে। প্রশাসনের প্রস্তুতির পাশাপাশি আমি আপনাকে আরেকটি যে জিনিসটা বলতে চাই যে সবচেয়ে বড় সংকট হলো আসলে বেড়িবাঁধ। এখানে 800 কিলোমিটার বেড়িবাঁধ রয়েছে। এই 800 কিলোমিটার বেড়িবাঁধের মধ্যে বেড়িবাঁধ 60-এর দশকে নির্মিত এবং এই বেড়িবাঁধ কিন্তু দীর্ঘ দিন ধরে ভঙ্গুর অবস্থায় রয়েছে। তবে অনেক মন্ত্রী মহোদয় এখানে এসছেন, তারা কিন্তু আশ্বাসও দিয়েছেন টেকসই বেড়িবাঁধ নির্মাণের জন্য, কিন্তু এই টেকসই বেড়িবাঁধ কিন্তু এখনো পর্যন্ত নির্মাণ করা হয়নি। পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তারা বলছিলেন যে 74 কোটি টাকা ব্যয়ে সেনাবাহিনী যে বেড়িবাঁধ নির্মাণ করছে আশাসনী কুড়িকাউনিয়া এলাকায় সেটি মোটামুটি টেকসই রয়েছে। পাশাপাশি অন্যান্য যে সমস্ত জায়গায় জায়কার অর্থায়নে কিছু কাজ চলমান রয়েছে। আর সবচেয়ে বড় যে প্রকল্পটি 1023 কোটি টাকার যে প্রকল্পটি সেটি কিন্তু পরিকল্পনা কমিশনে রয়েছে। পরিকল্পনা কমিশন থেকে এটি এক থেকে গেলেই কিন্তু এখানে একটা বড় ধরনের টেকসই বাঁধ গাবুরা অঞ্চলে নির্মিত হবে। এ প্রসঙ্গে পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তারা বলছিলেন যে পরিকল্পনা কমিশনের সদস্যরা তাদেরকে জানিয়েছেন যে অতি দ্রুতই তারা এই সাইট ভিজিট করবেন, ভিজিট করার পরেই তারা সিদ্ধান্ত নেবেন এটি পাশ করে একনেকে পাঠানোর জন্য। পাশাপাশি আপনি জানেন যে এই মে মাস আসলে অত্যন্ত ঝুঁকিপূর্ণ মাস। এই মে মাসে আইলা হয়েছিল, এই মে মাসে গত বছর আমফানের তাণ্ডবে তছনছ হয়ে গেছিল উপকূলীয় এলাকা। সেখানে 176 কোটি টাকার মাছের ঘেরের ক্ষতি হয়েছিল, 137 কোটি টাকার কৃষির ক্ষতি হয়েছিল। সব মিলিয়ে এই মে মাসটাই যেন উপকূলবাসীর জন্য অত্যন্ত আতঙ্কের একটা বিষয়। এই ছিল সাতক্ষীরা থেকে সর্বশেষ। সাতক্ষীরা থেকে জানাচ্ছিলেন সহকর্মী আবুল কাশেম। দুর্যোগে সম্পদের ক্ষতি হলে তা আবার অর্জন করা যাবে, কিন্তু কেউ মারা গেলে আর পাওয়া যাবে না। এই কথা স্মরণ করিয়ে দুর্যোগ মোকাবেলায় সবাইকে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বলেন, ঝুঁকি মোকাবেলায় বাংলাদেশ এখন সারা বিশ্বের রোল মডেল। সকালে শতাধিক আশ্রয় কেন্দ্র ও মুজিব কিল্লার উদ্বোধন অনুষ্ঠানে এসব কথা বলেন প্রধানমন্ত্রী। সমুদ্রে ঘনীভূত হচ্ছে আরেকটি ঘূর্ণিঝড়, আঘাত হানতে পারে উপকূলীয় এলাকায়। অতি দুর্যোগপ্রবণ এই সময়ে 110টি বহুমুখী ঘূর্ণিঝড় আশ্রয় কেন্দ্র, 30টি বন্যা আশ্রয় কেন্দ্র, 30টি সমন্বিত জেলা ত্রাণ গুদাম ও দুর্যোগ ব্যবস্থাপনা তথ্য কেন্দ্র এবং 5টি মুজিব কিল্লার উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ভিত্তিপ্রস্তর স্থাপন করেন আরও 50টি মুজিব কিল্লার।
রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনের মূল আয়োজনে গণভবন থেকে ভিডিও কনফারেন্সে যুক্ত হন প্রধানমন্ত্রী। বলেন, ভৌগোলিক অবস্থানের কারণে বাংলাদেশকে প্রতিনিয়ত নানা ধরনের প্রাকৃতিক দুর্যোগের মুখোমুখি হতে হয়। ঝুঁকি প্রশমনে 2021 থেকে 2025 সাল পর্যন্ত দুর্যোগ ব্যবস্থাপনায় বিশেষ পরিকল্পনা করে নানা প্রকল্প হাতে নিয়েছে সরকার। সারা দেশে 230টি বন্যা আশ্রয় কেন্দ্র, 320টি ঘূর্ণিঝড় আশ্রয় কেন্দ্র নির্মাণ করে দিয়েছি। তাছাড়া 16টা জেলায় 86টি উপজেলায় 220টি ঘূর্ণিঝড় আশ্রয় কেন্দ্র এবং 247টি উপজেলায় 423টি বন্যা আশ্রয় কেন্দ্র নির্মাণের কাজ চলমান আছে। 64টি জেলায় আমরা 66টি জেলা ত্রাণ গুদাম কাম দুর্যোগ ব্যবস্থাপনা তথ্য কেন্দ্র স্থাপন করা হয়েছে। সবথেকে আনন্দের বিষয় যে আমাদের এই ভলান্টিয়ার 75,000-এর প্রায় অর্ধেক মেয়েরা এগিয়ে এসেছে। কাজে এখানে মেয়েদের এই যে প্রথমে এত বেশি মেয়ে আসতো না, কিন্তু এখন আমাদের মেয়ে ভলান্টিয়ারের সংখ্যা প্রায় সমান সমান হয়ে গেছে। প্রাকৃতিক দুর্যোগে মানুষের পাশাপাশি পশু পাখির আশ্রয়ের ব্যবস্থা রেখেই নির্মাণ করা হয়েছে মুজিব কিল্লা। প্রধানমন্ত্রী বলেন, দুর্যোগ ব্যবস্থাপনায় বৈশ্বিক পরিমণ্ডলে বাংলাদেশ এখন সমাদৃত। ছোট্ট ভৌগোলিক সীমারেখায় বিশাল জনগোষ্ঠী নিয়েও এবং প্রতিনিয়ত প্রাকৃতিক দুর্যোগ মোকাবেলা করেও আমরা মানুষের জীবনে নিরাপত্তা দিতে পারছি। সেই কারণে এখন আমাদের উপর দায়িত্ব পড়েছে যে আমরা এখন সারা বিশ্বে কীভাবে দুর্যোগ মোকাবেলা করা যেতে পারে তার পরিকল্পনা নেওয়া, বাস্তবায়ন করা, মনিটরিং করা। যেতে আমি মনে করি যে বিশ্বব্যাপী বাংলাদেশের ভাবমূর্তি উজ্জ্বল হয়েছে, কারণ সারা বিশ্ব এখন বাংলাদেশ দুর্যোগ ব্যবস্থাপনায় বৈশ্বিক পরিমণ্ডলে বাংলাদেশ এখন সমাদৃত। ছোট্ট ভৌগোলিক সীমারেখায় বিশাল জনগোষ্ঠী নিয়েও এবং প্রতিনিয়ত প্রাকৃতিক দুর্যোগ মোকাবেলা করেও আমরা মানুষের জীবনে নিরাপত্তা দিতে পারছি। সেই কারণে এখন আমাদের উপর দায়িত্ব পড়েছে যে আমরা এখন সারা বিশ্বে কীভাবে দুর্যোগ মোকাবেলা করা যেতে পারে তার পরিকল্পনা নেওয়া, বাস্তবায়ন করা, মনিটরিং করা। যেতে আমি মনে করি যে বিশ্বব্যাপী বাংলাদেশের ভাবমূর্তি উজ্জ্বল হয়েছে, কারণ সারা বিশ্ব এখন বাংলাদেশকে দুর্যোগ মোকাবেলার একটা দৃষ্টান্ত হিসেবে দেখে। ঝড়, বন্যা ও জলোচ্ছ্বাসের পাশাপাশি ভূমিকম্প, পাহাড় ধস ও অগ্নিকাণ্ড নিয়ন্ত্রণে 2275 কোটি টাকার প্রকল্প হাতে নেওয়া হয়েছে বলেও জানিয়েছেন প্রধানমন্ত্রী। জাহিদুল বাশার, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জুলিও কুরি শান্তি পুরস্কার পাওয়ার 48তম বার্ষিকী আজ। 1973 সালের 23 মে বিশ্ব শান্তি পরিষদ শেখ মুজিবুর রহমানকে এই শান্তি পদককে ভূষিত করে। বিশ্ব শান্তি প্রতিষ্ঠায় বঙ্গবন্ধুর অবদানের আন্তর্জাতিক স্বীকৃতি এ পদক। এটি ছিল বাংলাদেশের জন্য প্রথম আন্তর্জাতিক সম্মান। বিজ্ঞানী ম্যারি কুরি ও পিয়ারে কুরি দম্পতি বিশ্ব শান্তি সংগ্রামে যে অবদান রেখেছেন তা স্মরণীয় রাখতেই 1950 সাল থেকে এ পদক দেওয়া হয়। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উদযাপন জাতীয় বাস্তবায়ন কমিটি নানা আয়োজনে দিনটি পালন করছে। এক সাগর রক্ত দিয়ে আমাদের স্বাধীনতা লাভ করতে হয়েছে, তাই আমরা মর্মে মর্মে অনুধাবন করি বিশ্ব শান্তি তথা আঞ্চলিক শান্তির অপরিহার্যতা। এই পটভূমিতে আপনারা বিশ্ব শান্তি আন্দোলনের সহমর্মী প্রতিনিধিরা আমাকে জুলিও কুরি শান্তি পদকে ভূষিত করেছেন। এই সম্মানের জন্য আমি কৃতজ্ঞ, কিন্তু একই সাথে আমি এটাও একান্তভাবে অনুভব করি যে এই সম্মান কোনো ব্যক্তি বিশেষের জন্য নয়। এই সম্মান বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামে আত্মদানকারী শহীদদের, স্বাধীনতা সংগ্রামের বীর সেনানীদের। জুলিও কুরি শান্তি পদক সমগ্র বাঙালি জাতি। এবার ঈদযাত্রায় 15 দিনের সড়ক দুর্ঘটনায় মারা গেছেন 323 জন, অর্থাৎ প্রতিদিন সড়কে প্রাণ ঝরেছে 21 জনের বেশি। নিহতদের 45% মারা গেছে মোটরসাইকেল দুর্ঘটনায়। একই সময়ে আহতের সংখ্যা 622 জন। এ নিয়ে গত 6 বছরে ঈদ উল ফিতরে সড়ক দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন 1,500-এর বেশি। একদিকে লকডাউন, অন্যদিকে গণপরিবহন বন্ধ। তারপরেও এবার ঈদ উল ফিতরে 15 দিনে 318টি দুর্ঘটনায় মারা গেছেন 323 জন আর আহত হয়েছেন 622 জন। এবারও দুর্ঘটনার শীর্ষে রয়েছে মোটরসাইকেল। এবার ঈদে 144টি মোটরসাইকেল দুর্ঘটনায় নিহতের সংখ্যা 139 জন, যা মোট নিহতের প্রায় অর্ধেক।
করব শুধুমাত্র রোববার জাতীয় প্রেস ক্লাবে ঈদ যাত্রায় সড়ক দুর্ঘটনা প্রতিবেদন প্রকাশ করে বাংলাদেশ যাত্রী কল্যাণ সমিতি। সংগঠনের নেতারা বলেন, দায়িত্বশীলদের উদাসীনতার কারণেই লকডাউনের মধ্যেও এত প্রাণহানি ঘটেছে। সড়ক দুর্ঘটনা প্রতিরোধে কিন্তু আমরা দেখেছি বিগত 6 বছরের ইতিহাসকে ভেঙে এবার সর্বোচ্চ দুর্ঘটনা সংঘটিত হয়েছে এবং সর্বোচ্চ নিহত এবং আহতের সংখ্যা পৌঁছে গেছে। সংগঠনটির তথ্য মতে সড়ক দুর্ঘটনা রোধে 1997 সাল থেকে 3 বছর মেয়াদী মোট 7টি কর্মপরিকল্পনা হাতে নেয় সড়ক পরিবহন মন্ত্রণালয়, যার সর্বশেষ পরিকল্পনায় 2024 সালের মধ্যে সড়ক দুর্ঘটনা 50% কমিয়ে আনার কথা বলা হলেও বাস্তবে এর কোনো প্রতিফলন নেই। সড়ক ডিজাইনে যারা দায়িত্ব আছে, পরিবহন গভর্নেন্সে যারা দায়িত্ব আছেন, চালক প্রশিক্ষণ হচ্ছে কি হচ্ছে না, ভেহিকেল ফিটনেস অলমোস্ট জিরো। গাড়ি ফিটনেসে না গিয়ে কিন্তু ফিটনেস সার্টিফিকেট দেওয়া হচ্ছে। বিশেষ করে কমার্শিয়াল ভেহিকেল, ট্রাক, বাসের ফিটনেস সম্পূর্ণ একটা ধূসরতা। অথবা এই জায়গায় অনেক পরিবর্তন দরকার। দুর্ঘটনা রোধে রাতে মহাসড়কে আলোকসজ্জা, সড়ক আইন বাস্তবায়ন করা সহ 8টি সুপারিশ করে যাত্রী কল্যাণ সমিতি। খালেদ রায়হান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। আপনারা দেখছেন বিরতিহীন সংবাদ দুপুর। সংবাদে আরো যা যা থাকছে। ঢাকা 14 সহ আসন্ন 4 সংসদ উপনির্বাচনে অংশ নেবে না বিএনপি, জানিয়েছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। রাজধানী পল্লবীতে সন্তানের সামনে বাবাকে কুপিয়ে হত্যা মামলার আসামি মনির বন্দুকযুদ্ধে নিহত, দাবি পুলিশের। পাবলিক বিশ্ববিদ্যালয় খোলার আগে শিক্ষার্থীদের টিকার আওতায় আনার সিদ্ধান্ত থাকলেও এখনও তা পুরোপুরি বাস্তবায়ন হয়নি। কবে এটি সম্ভব হবে সেটিও নির্দিষ্ট নয়। যদিও বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন বলছে টিকা দিতে শিক্ষার্থীদের তালিকা তৈরি হয়েছে। করোনার কারণে 1 বছরেরও বেশি সময় ধরে বন্ধ পাবলিক বিশ্ববিদ্যালয়। খোলার আগে সকল শিক্ষার্থীকে টিকার আওতায় আনার সিদ্ধান্ত সরকারের। জাতীয় এবং উন্মুক্ত বিশ্ববিদ্যালয় বাদে 44টি পাবলিক বিশ্ববিদ্যালয়ে 6 লাখের মতো শিক্ষার্থী আছেন। টিকা দেওয়ার সিদ্ধান্তের 3 মাস পার হলেও বেশিরভাগ শিক্ষার্থী এর আওতায় আসেনি। করোনা সংক্রমণ হার কমলে 24 মে থেকে বিশ্ববিদ্যালয় খোলার কথা ছিল, যদিও সিদ্ধান্তে পরিবর্তন এসেছে। এখন কবে শিক্ষার্থীরা টিকা পাবেন, তারপর কবে বিশ্ববিদ্যালয় খোলা হবে সেটি নিয়ে তৈরি হয়েছে অনিশ্চয়তা। আমাদের সাথে এখন পর্যন্ত কোনো যোগাযোগ করা হয় নাই। রেজিস্ট্রেশনের জন্য আবেদন করেছিলাম, সেই আবেদনের পর এখনো পর্যন্ত কোনো আপডেট নেই। শিক্ষকরা বলছেন বিশ্ববিদ্যালয় থেকে তালিকা পাঠানো হয়েছে, শিক্ষার্থীরা আইডি কার্ড দেখিয়ে টিকা নিতে পারবেন। কয়েকটি বিশ্ববিদ্যালয়ের অল্প কিছু শিক্ষার্থী টিকা পেয়েছেন। যেহেতু এই মুহূর্তে আইডি কার্ড নেই, এখন তো আমাদের বিকল্প হিসেবে আমাদের ছাত্রদের আইডি কার্ড, যেহেতু আমরা লিস্টটা পাঠিয়ে দিয়েছি হল থেকে, তো এখানে তো ভুল হওয়ার কোনো কারণ নেই। নির্ভুলভাবেই তার মন্ত্রণালয় সেটা পাবে এবং সে অনুযায়ী মন্ত্রণালয় তাদের টিকা দেবে। বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন বলছে শিক্ষার্থীদের টিকা দেওয়ার কাজ দ্রুত শেষ করার প্রক্রিয়া চলছে। এই তালিকা অনুযায়ী শিক্ষার্থীদেরকে টিকার আওতায় আনা হবে। আশা করছি আমরা কিছুদিনের মধ্যেই এই ব্যাপারে সুস্পষ্ট নির্দেশনা এবং ঘোষণা দেখতে পাবো। এরই মধ্যে বিশ্ববিদ্যালয়ের বেশিরভাগ শিক্ষক টিকার আওতায় এসেছে বলে জানিয়েছে কমিশন। নূরে আলম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। কাশিমপুর কারাগারের একই সেলে 17 বছর ধরে সাজা খাটছে বাবা ছেলে। কারাবিধির 569 ধারায় বৃদ্ধ বাবার মুক্তি চান ছেলে। তার প্রত্যাশা বৃদ্ধা মায়ের সঙ্গে কাটুক বাবার জীবনের শেষ দিনগুলো। আর এই একই আকুতি অন্য কয়েকজন কয়েদিরও। 450 বর্গফুটের ছোট্ট এই সেলে বাবা ছেলের বসবাস। দীর্ঘদিন কারাবাসের কারণে এটি যেন তাদের বাড়ি, স্থায়ী নিবাস। 17 বছর আগে খুনের মামলায় 30 বছরের কারাদণ্ড হয় ছেলেসহ কারাগারে আসেন শেরপুরের হাবিবুর রহমান। এখন তার নিজের বয়স 75। আমার বাবা, আমি জেলে আছি, আমাদের সরকারে ছাড়লে তাহলে আমরা আমার বাবা আমার মারে আমার ভাই বোনকে আমরা ভালোভাবে দেখতে পারি। একটু সব মালিকের ইচ্ছে, মানুষের তো কিছু করার নেই, কোনো ভুল ত্রুটি হইতে পারে। কাশিমপুর কারাগারের ব্রহ্মপুত্র ভবনের 1-এর 8 নম্বর সেলে 21 বন্দীর মধ্যে হাবিবুরই বয়সে বড়। সবার কাছ থেকেই পান সম্মান, ভালোবাসা। তাই তার মুক্তির আবেদনে চোখ ভিজে যায় অন্যদেরও। আমাদের ডাইনে আছে একজন বৃদ্ধ, খুব অসহায়, চলাফেরার কষ্ট, যারা তাদের 569 দ্বারা হয়েছে। সরকারের প্রতি আমার আকুল আবেদন, যাদের হয়েছে তাদের মুক্তি দেওয়ার জন্য।
401 ধারায় কয়েদিদের সাজা স্থগিত বা মওকুফের বিধান আছে। কারাবিধির 569 ধারায়ও 20 বছর জেল খাটার পর অসুস্থতা, বয়স বা ব্যবহার বিবেচনায় মুক্তি পেতে পারেন কয়েদি। আর এ সুবিধা পেতে পারেন এমন কয়েকজনই আছেন এ সেলে। নবাবপুরের খোকন, আসর জব্বার বা বাচ্চু গায়ে তাদের মামলা সব আলাদা হলেও দুঃখগুলো প্রায় একই, আবেদনও একই সূত্রে গাথা। মার কাছে আমি মোবাইল করছিলাম সেদিন, মা কথা বলতে পারে না, কান অসুবিধা। এই এখন সরকার যদি আমাদের মুক্তি দেয় 569 দ্বারায়, তাহলে হয়তো আমি আমার মায়ের কাছে গিয়ে শেষ সময়টুকু মার সেবা যত্ন করে একটু মার কাছ থেকে দোয়াটা নিতে পারবো। আমার এই মামলা দেখবো কিংবা আমার সাথে দেখা সাক্ষাৎ করবো এরকম কেউ নাই। যদি খাইটা যেতে হয় তাহলে আরও 5-7 বছর করতে হবে, তাহলে আমরা বাঁধবো কিনা মরবো ঠিক না। প্রধানমন্ত্রী যদি কালাম করে, যদি কাল সাহায্য করে, যদি কাল ছাড়ে, তাহলে যায় আইরা সন্তানের মুক্ত, মা বাবার মুক্ত দেখতে পারবো। কয়েদিদের আবেদনের পক্ষে বলছেন আইনজীবীরাও। বয়স ও সাজা খাটার মেয়াদ বিবেচনায় কিছু আসামির মুক্তির পক্ষে তারা। অপরাধ যদি করেও থাকে তাকে সংশোধনের পথে আনতে হবে। অন্তত 60 বছরের ঊর্ধ্বে যারা আছেন, যারা অসুস্থ আছেন, তাদেরকে যাতে নিয়মিত পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে প্রতি মাসে অন্তত একবার মুক্তির ব্যবস্থা করা হয়। মুক্তির স্বাদ পেতে এসব কয়েদির বোবা চোখের আরতি এখন সরকারের প্রতি। আকুতি জীবনের শেষ দিনগুলো কাটাতে চান স্বজনদের সান্নিধ্যে। সুমন তানভীর, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। জাতীয় হটলাইন 333 নম্বরে কল দিয়ে খাদ্য সহায়তা চেয়ে উল্টো 100 পরিবারকে খাদ্য সামগ্রী বিতরণ করতে হয়েছে নারায়ণগঞ্জের ফতুল্লার বৃদ্ধ ফরিদ উদ্দিনকে। ভুক্তভোগীর সব কথা না শুনেই তাকে কারাদণ্ডের ভয় দেখিয়ে কাজে বাধ্য করার অভিযোগ উপজেলা নির্বাহী কর্মকর্তার বিরুদ্ধে। এ বিষয়ে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছেন জেলা প্রশাসক। দেওভোগ এলাকার ফরিদ আহমেদ যে বাসায় থাকেন সেটি তাদের 7 ভাই বোনের। সেখানেই নিজের অংশে থাকেন স্ত্রী আর 2 সন্তানকে নিয়ে। করোনা পরিস্থিতিতে 1 বছর ধরে কারখানা বন্ধ, কাজ নেন আরেক জায়গায়। বয়স এবং চোখের সমস্যায় সেটিও করতে পারেননি। পরিবারের দুর্দশার কথা ভেবে 333 নম্বরে কল করে চান খাদ্য সহায়তা। আমি তার কাছে অনেক হাত জোর করে রিকোয়েস্ট করছি, আমি জিনিসটা আমার আওতায় যখন পড়ে না, আমি সরি বলছি। আমি অনেক কষ্ট পাইছি। আমি যে টাকা খরচ করছি এই টাকাটা আমার পরিশোধ করতে 2 বছর লাগবে। খাদ্য সহায়তা চাওয়া ফরিদ আহমেদ থাকেন 4 তলা বাড়িতে, আছে গেঞ্জি কারখানা। এটুকু জেনেই তাকে 100 পরিবারকে খাদ্য সহায়তা দিতে বাধ্য করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা আরিফা জহুরা। শাস্তির ভয়ে সুদ করে 65,000 টাকা ঋণ করতে হয়েছে ফরিদ আহমেদকে। খোঁজ না নিয়ে প্রশাসনের এমন সিদ্ধান্তে বিপাকে পড়েছে পরিবারটি। স্বামীর পাশ থেকে দাঁড়াই না একটা লোক ছিল না, আমার একটা বড় ছেলে নাই, একটা প্রতিবন্ধী ছেলে। আমি জানি না আমার স্বামীর জন্য এতটুকু একটা কথার কারণে আমার স্বামীর জরিমানা হয়ে যাইব। খাদ্যর জন্য সে ফোন করছে, কিন্তু তার একটা সামাজিক এখানে মর্যাদা আছে। প্রশাসন, জেলা প্রশাসক আসার পরে সে নার্ভাস হয়ে গেছে, সে কথাটা গুছায় বলতে পারে নাই। উপজেলা নির্বাহী কর্মকর্তার দাবি, হয়রানির শাস্তি হিসেবে 100 পরিবারকে সহায়তা দেওয়ায় রাজি হলেও সমস্যার কথা জানাননি ফরিদ আহমেদ। যেভাবে তথ্য পেয়েছি এবং যে তথ্য উনি নিজে মুখে যেহেতু আমাকে বলেছেন যে উনি একটি এই 4 তলা পুরা বাড়িটির উনি মালিক, ওনার কারখানা আছে, তাহলে আপনি যেহেতু সচ্ছল, আপনি কিছু মানুষকে সহযোগিতা করেন। আমি ওনাকে অনুরোধ করেছি এবং উনি রাজি হয়েছেন। বিষয়টি জেনে ওই পরিবারকে খাদ্য সহায়তা এবং ঋণের টাকা পরিশোধের জন্য ইউএনওকে নির্দেশ দেওয়ার কথা জানিয়েছেন জেলা প্রশাসক। তিনি যেহেতু অসুস্থ, অসহায়, বলেছে যে হ্যাঁ আমি এই খাবার দিতে আমার কষ্ট হয়েছে, তাহলে আমরা বলেছি পুরো টাকাটি গভর্নমেন্টের ফান্ড থেকে, ঐচ্ছিক থেকে তাকে দিয়ে দিতে, এবং ইউএনওকে সেভাবে আমরা নির্দেশনা দিয়েছি। স্বজনরা জানান ফরিদ আহমেদ 2 বার ব্রেন স্ট্রোক করার কারণে গুছিয়ে কথা বলতে পারেন না। এই ঘটনার পর আত্মহত্যার চেষ্টাও করেছেন তিনি। ইন্ডিপেন্ডেন্ট নিউজ ডেস্ক। ঢাকা 14 সহ আসন্ন 4 সংসদীয় আসনের উপনির্বাচনে বিএনপি অংশ নেবে না বলে জানিয়েছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। রোববার বিএনপি চেয়ারপারসনের গুলশান কার্যালয়ে সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেন তিনি। মির্জা ফখরুল জানান, সম্প্রতি শূন্য হওয়া ঢাকা 14, কুমিল্লা 5, লক্ষ্মীপুর 2 ও সিলেট 3 আসনের জুলাই মাসে ভোট গ্রহণ প্রস্তুতি নিচ্ছে নির্বাচন কমিশন। বিএনপির স্থায়ী কমিটির সিদ্ধান্ত অনুযায়ী এ 4 আসনে কোনো প্রার্থী দেবে না বিএনপি। এ সময় মির্জা ফখরুল বলেন, নির্বাচন ব্যবস্থাকে পুরোপুরি ধ্বংস করে দিয়েছে বর্তমান সরকার ও নির্বাচন কমিশন। এ অবস্থায় সুষ্ঠু ভোট হওয়ার কোনো সম্ভাবনা নেই বলেই ভোট বর্জনের সিদ্ধান্ত নিয়েছে দল।
দেশের নির্বাচন ব্যবস্থা সম্পূর্ণভাবে ভেঙে পড়ায় এবং এই নির্বাচন কমিশন অযোগ্যতা ও প্রতিটি নির্বাচনে সরকারের নগ্ন হস্তক্ষেপের কারণে আগামীতে লক্ষ্মীপুর 2, সিলেট 3, ঢাকা 14, কুমিল্লা 5 আসনে উপনির্বাচনে অংশগ্রহণ না করার সিদ্ধান্ত নিয়েছে। রাজধানী পল্লবীতে সন্তানের সামনে বাবা শাহিনকে কুপিয়ে হত্যা মামলার আসামি মনির গোলাগুলিতে মারা গেছেন বলে জানিয়েছে ডিবি। গত রাত 2:15টার দিকে রাজধানী পল্লবীর সাগুফতা এলাকায় এই ঘটনা ঘটে। ডিএমপির মিরপুর জোনের অতিরিক্ত উপকমিশনার সাইফুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানিয়েছেন, পল্লবীর শাহিন উদ্দিন হত্যা মামলার আসামি মনিরকে গতরাতে পল্লবীর 22তলা গার্মেন্টসের পেছনে ঈদগার পাশ থেকে গ্রেপ্তার করা হয়। এরপর তার দেয়া তথ্যে গভীর রাতে পল্লবীর সাগুফতা হাউজিং এলাকায় অভিযানে যায় ডিবি। এ সময় একদল সন্ত্রাসীর সঙ্গে গোলাগুলির ঘটনা ঘটে বলে দাবি করে পুলিশ। এতে ঘটনাস্থলেই গুলিবিদ্ধ হয়ে মারা যান মনির। এ ঘটনায় ডিবির 2 সদস্য আহত হয়েছেন। ঘটনাস্থল থেকে একটি বিদেশি পিস্তল, 2টি ম্যাগাজিন ও 1 রাউন্ড গুলি উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ। চুয়াডাঙ্গায় কলা গাছের আঁশ থেকে তৈরি হচ্ছে সুতাসহ নানা ধরনের পণ্য। বিদেশ ফেরত শাহিন আলী সাফল্য পেয়েছেন এই উদ্যোগে। এতে কর্মসংস্থানও হয়েছে অনেকের। ভাগ্য পরিবর্তনের আশায় বিদেশে পাড়ি জমালেও শূন্য হাতে ফিরতে হয় চুয়াডাঙ্গার শাহিন আলীকে। পরে ইউটিউব থেকে কলাগাছের আঁশ থেকে সুতা তৈরির বিষয়টি জানার পর যন্ত্র কিনে শুরু করেন কাজ। বৈদ্যুতিক যন্ত্রের মাধ্যমে কলাগাছের খোল থেকে আলাদা করা হয় আঁশ, তা থেকেই তৈরি হয় সুতা। অনেকটা পাটের মতো এই সুতা দিয়ে তৈরি করা যায় টেবিলের ম্যাট, খেলনা, স্যান্ডেল সহ নানা পণ্য। এই জিনিসটা যদি আমরা ভালো মার্কেটিং করতে পারি এবং ভালোভাবে বানিয়ে বাজারে বেচতে পারি, এতে বৈদেশিক মুদ্রা অর্জন সম্ভব। শুধু সুতাটাই তৈরি নাই, সুতার থেকে যাতে আমরা হস্তশিল্প, কুটির শিল্প এবং ওদের ডাস্টটা দিয়ে যেটা আবর্জনা বাইর হচ্ছে ওইটা দিয়েও আমার ভবিষ্যৎ পরিকল্পনা করা। শাহিন আলীর সুতা তৈরির কাজে কর্মসংস্থান হয়েছে গ্রামের অনেক নারী পুরুষের। আমরা পড়ালেখার পাশাপাশি আমার ভাইয়ের পাশে দাঁড়িয়েছি এবং এগুলো সবাই মনে করবে যে হচ্ছে পাট থেকে, কিন্তু এগুলো হচ্ছে কলা গাছ থেকে তৈরি হচ্ছে। ফেলনা জিনিস থেকে সুতা তৈরির বিষয়টিকে ইতিবাচক উদ্যোগ হিসেবে দেখছে কৃষি বিভাগ। আশ্বাস দেয়া হচ্ছে সহযোগিতার। আমাদের এই ক্ষেত্রে এই যে কুটির শিল্পের তারা কিন্তু একটা সম্ভাবনার জায়গা এখানে দেখতে পাচ্ছে। তো এই ক্ষেত্রে যদি আমরা সরকারিভাবে তাদেরকে সহযোগিতা করতে পারি, আরও উন্নত প্রশিক্ষণ আমরা যদি ব্যবস্থা করতে পারি, তাহলে এই উদ্যোগটাকে, তাদের এই অপার সম্ভাবনাটাকে আমরা কাজে লাগাতে পারবো। কলাগাছ থেকে তৈরি সুতা ও পণ্য পরিবেশ বান্ধব, এর বাজার তৈরির সুযোগ আছে বিদেশেও। ইন্ডিপেন্ডেন্ট নিউজ ডেস্ক। আপনারা দেখছেন বিরতিহীন সংবাদ দুপুর। সংবাদে আরো যা যা থাকছে। মিয়ানমারে 1,25,000 শিক্ষক বরখাস্ত, সামরিক জান্তা সরকারের বিরুদ্ধে বিক্ষোভে অংশ নেওয়ার জের। মিরপুরের প্রথম ওয়ানডেতে শ্রীলঙ্কার বিপক্ষে ব্যাটিংয়ে বাংলাদেশ, অধিনায়ক তামিমের ফিরতিতে দাঁড়িয়েছে স্বাগতিকরা। গাজায় পূর্ণাঙ্গ যুদ্ধবিরতি কার্যকরের আহ্বান জানিয়েছে জাতিসংঘ। 10 মে সংঘর্ষ শুরুর পর শনিবার প্রথম বিবৃতি দেয় জাতিসংঘ নিরাপত্তা পরিষদ। এর আগে গাজা পুনর্গঠনে $45 লাখ সহায়তা ঘোষণা করেছে জাতিসংঘ। সহায়তার ঘোষণা দিয়েছে যুক্তরাষ্ট্র। 11 দিনের ইসরায়েলি হামলায় বিধ্বস্ত শহরটি। ব্যস্ততম শহরের ঘনবসতিগুলো এখন ধ্বংসস্তূপ। ঘরে ফেরা ফিলিস্তিনিরা গুনতে বসেছেন ক্ষয়ক্ষতির হিসেব। ইসরায়েলি হামলায় স্বজন হারানো এক একটি পরিবারের হাহাকারে ভারী হয়ে উঠেছে বাতাস। মা আর 4 ভাই বোনকে হারিয়ে বাকরুদ্ধ ছোট্ট মারিয়া। প্রাণে বেঁচে গেলেও স্বজন হারানোর বেদনা তাড়িয়ে ফিরছে তাকে। হামলার সময় সে ভবনের 3য় তলায় ছিল, কিন্তু আমরা যখন তাকে উদ্ধার করি তখন সে ভবনের বাইরে। এরপর থেকে ও কোনো কথা বলছে না। নাম জিজ্ঞেস করলেও একটি শব্দ তার মুখ থেকে বের হয়নি। যুদ্ধবিরতির পর শনিবার গাজায় বিজয় মিছিল করেছে হামাস। এতে অংশ নেন হামাসের দ্বিতীয় শীর্ষ নেতা ইয়াহিয়া সিনওয়ার। সম্প্রতি সিনওয়ারের বাড়িতে বিমান হামলা চালিয়ে তা গুঁড়িয়ে দেয় ইসরায়েল। ওই হামলায় তার মৃত্যু হয়েছে বলে ধারণা করা হয়। ইসরায়েল ফিলিস্তিনের মধ্যে দীর্ঘদিনের সংকট নিরসনে শান্তি প্রতিষ্ঠার বিকল্প নেই বলে মনে করে জাতিসংঘ।
শনিবার জাতিসংঘ নিরাপত্তা পরিষদের বৈঠক শেষে দেয়া বিবৃতিতে গাজায় পূর্ণাঙ্গ রূপে যুদ্ধবিরতি কার্যকরের আহ্বান জানানো হয়। এদিকে গাজায় ইসরায়েলি হামলা বন্ধে অন্য মুসলিম দেশগুলোর সঙ্গে কাজ করার ঘোষণা দিয়েছে কাতার। আন্তর্জাতিক অপরাধ আদালতে ইসরায়েলের বিরুদ্ধে গণহত্যার অভিযোগ দায়েরের পরিকল্পনা করেছে মৌরিতানিয়া। লুৎফা ফাউজিয়া, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। ভারতে ৩ লাখের দ্বারপ্রান্তে পৌঁছেছে করোনায় মৃতের সংখ্যা। ২৪ ঘন্টায় ৩,৭৮৮ জন নিয়ে দেশটিতে মোট প্রাণহানি হল ২,৯৯,২৯৬ জনের। দিল্লিতে আরও এক সপ্তাহ বেড়েছে লকডাউন। এদিকে বিশ্বে করোনায় আরও ১০,০০০ নিয়ে প্রাণহানি ছাড়ালো ৩৪,৬৮,০০০। নতুন শনাক্ত ৫,৬২,০০০-এর বেশি। এ নিয়ে আক্রান্ত ১৬,৭০,০০,০০০ বেশি। দ্বিতীয় ধাপের সংক্রমণে ভারতে প্রতিদিনই বাড়ছে মৃতের সংখ্যা। দেশটিতে এক সপ্তাহে প্রাণ গেছে প্রায় ২৯,০০০ মানুষের। এর আগে ৭ দিনের তুলনায় এই হার ৪% বেশি। একদিনে ভারতে শনাক্ত হয়েছে ২,৪৩,৭৭৭ রোগী। ১৬ এপ্রিলের পর এই সংখ্যা একদিনে সর্বনিম্ন। এদিকে ভারতীয় নতুন ধরন প্রতিরোধে ফাইজার ও অ্যাস্ট্রাজেনেকা টিকা ৮০% কার্যকর বলে জানিয়েছেন যুক্তরাজ্যের গবেষকরা। তবে এর জন্য পূর্ণ করতে হবে ২ ডোজের কোর্স। করোনা সংক্রমণ রোধে ব্রিটিশ নাগরিকদের ওপর ভ্রমণ নিষেধাজ্ঞা দিয়েছে জার্মানি। যুক্তরাজ্যে ভারতীয় ধরন ছড়িয়ে পড়ার জেরে নেওয়া হয় এই সিদ্ধান্ত। তবে ধীরে ধীরে কড়াকড়ি শিথিলের পদক্ষেপ নিয়েছে জার্মানি সরকার। খুলছে রেস্তোরাঁ, নৈশ ক্লাব। সংক্রমণ ও প্রাণহানির দিক থেকে শীর্ষস্থানে থাকা যুক্তরাষ্ট্রে ক্রমেই কমছে আক্রান্ত মৃতের সংখ্যা। ২৪ ঘন্টায় দেশটিতে প্রাণ গেছে ৪৫৬ জনের। একদিন আগেও এই সংখ্যা ছিল ৬৫৭। একদিনে ১৮,০০০ নতুন রোগী শনাক্ত হয়েছে দেশটিতে, যা ২০২০ সালের ৮ জুনের পর একদিনে সর্বনিম্ন। এদিকে লাতিন আমেরিকায় মৃতের সংখ্যা ছাড়িয়েছে ১০ লাখ। সংক্রমণ বাড়ায় ৩০ মে পর্যন্ত লকডাউনের মেয়াদ বাড়িয়েছে আর্জেন্টিনা। রোববার থেকে কার্যকর হয়েছে সরকারি সিদ্ধান্ত। নুসরাত সেরিন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। সেনা অভ্যুত্থানে বিরোধিতা করায় মিয়ানমারের ১,২৫,০০০-এর বেশি শিক্ষককে বরখাস্ত করেছে দেশটির জান্তা সরকার। নতুন শিক্ষাবর্ষ শুরুর কয়েকদিন আগেই রোববার ঘোষণা এলো। একই অভিযোগে বরখাস্ত হয়েছে বিশ্ববিদ্যালয়ে প্রায় ২০,০০০ কর্মীও। ১ ফেব্রুয়ারি গণতান্ত্রিক সরকারকে উৎখাত করে মিয়ানমারে ১ বছরের জরুরি অবস্থা জারি করে সেনাবাহিনী। ক্ষমতা হস্তান্তর করা হয় সেনাপ্রধানের কাছে। এর পরপরই সেনা বিরোধী বিক্ষোভ ছড়িয়ে পড়ে দেশ জুড়ে। বিক্ষোভে অংশ নেন ছাত্র, শিক্ষক, শ্রমিক সহ নানা শ্রেণী পেশার মানুষ। পুলিশি নির্যাতনে প্রাণ গেছে ৮ শতাধিকের। এর মধ্যে একটি বড় অংশই শিশু। সিরিজের প্রথম ওয়ানডেতে টস জিতে শ্রীলঙ্কার বিপক্ষে ব্যাট করছে বাংলাদেশ। শেষ খবর পর্যন্ত টাইগারদের সংগ্রহ ৩ উইকেটে ৯৯ রান। একাধিক লঙ্কান ক্রিকেটারের করোনা পজিটিভের খবরে ম্যাচ নিয়ে শঙ্কা তৈরি হলেও দ্বিতীয় পরীক্ষায় নেগেটিভ আসার পর শুরু হয় প্রথম ওয়ানডে। তামিম লিটনের ওপেনিং ভাঙে দ্বিতীয় ওভারেই। কোনো রান করার আগেই চামিরার বলে স্লিপে ক্যাচ দিয়ে ফেরেন লিটন। শেষ ৫ ওয়ানডে ইনিংসের ৩টিতেই ০ রানে আউট হন এই ওপেনার। ৩ নম্বর পজিশন ফিরে পেয়ে সাবলীল ব্যাট করছিলেন সাকিব, কিন্তু ক্রিজে থিতু হয়েও ১৫ রানের বেশি করতে পারেননি। তাকে ফেরান গুনাথিলাকা। তবে ফর্ম ধরে রেখে অধিনায়ক তামিম তুলে নিয়েছেন 50। এই মুহূর্তে মিরপুর শেরেবাংলা ক্রিকেট স্টেডিয়ামে আছেন সহকর্মী মাঝারুল ইসলাম। আমরা সরাসরি চলে যাচ্ছি তার কাছে। মাঝার, পছন্দের ৩ নম্বর পজিশনে ফিরে উইকেটে সেট হয়েও নিজের দোষেই আসলে আউট হয়ে গেলেন সাকিব। তো কত রান মিরপুরের উইকেটে নিরাপদ হতে পারে? প্রথমে সাকিবের কথা বলতে চাই। আসলে দীর্ঘদিন পর বিশ্বকাপের পর ৩ নম্বর ব্যাট করতে নেমেছেন। শুরুটা ভালো হয়েছিল, তারপরে হঠাৎ করেই যেন খেই হারিয়ে ফেলেছেন এবং বলও ডট দিয়েছেন অনেক। ৩৪টি বল খেলেছেন, ১৫ রান করেছেন, মানে 50-র আশেপাশে তার বলতেই হয় যে রেখেছেন রানের গতি। তো সেই ক্ষেত্রে বলতে হচ্ছে যে সাকিবকে এত সহজে বিচার করা যাবে না এবং সাকিব যা করেছেন দেশের জন্য তারপরে কিন্তু সাকিবকে মূল্যায়ন করাটা টাফ। অনেকদিন পরে তিনি এসেছেন, তারপরে হয়তো আর ২-একটা ইনিংস দেখতে হবে সাকিব সেখানে কীভাবে মানিয়ে নিচ্ছেন। আর সাকিব অবশ্যই মানিয়ে নিতে পারেন, এটাকে আমরা দেখেছি যে কোনো পরিস্থিতিতে।
আর আপনি যেটা বলছেন যে কত রান করতে পারলে বাংলাদেশ হয়তোবা সেফ থাকতে পারবে, সেটা হয়তোবা এই উইকেটে, কারণ মিরপুর উইকেট পরের দিকেও কিন্তু ব্যাটিং উইকেটই থাকবে, অনেকদিন পর খেলা হচ্ছে, উইকেট রেস্ট পেয়েছে অনেক, সেখানে 280 করতে পারলে, 270 থেকে 80 রান করতে পারলে হয়তোবা সেটাকে বলা যাবে সেফ রান। কারণ শ্রীলঙ্কা যে দলটা নিয়ে এসেছে সেখানে এক্সপিরিয়েন্স ব্যাটসম্যান খুবই কম, যে লম্বা একটা ইনিংস খেলে বা বড় একটা রান চেস করে তারা জিতবে সেরকম ব্যাটসম্যান খুবই কম আছে। তারপরেও বাংলাদেশ দলকে যদি সিকিউর করতে হয় সেখানে 270 থেকে 80 রান করতে হবে অবশ্যই। তবে 240 থেকে 50 রান করলেও সেটা ফাইটিং স্কোর হবে, কারণ বাংলাদেশ দলে এক্সপিরিয়েন্স বোলার অনেকে রয়েছেন। এক্সপিরিয়েন্স অনেক মানে প্রায় সবাই, মিরাজ রয়েছেন ওয়ানডে র্যাঙ্কিংয়ে 5-এ আছেন, সাকিব আল হাসান আছেন, বিশ্বসেরা অলরাউন্ডার আছেন, এছাড়া মুস্তাফিজ আইপিএল খুব ভালো বল করেছেন। সেই ক্ষেত্রে বলতেই হচ্ছে যে বাংলাদেশ দল যদি 250 আশেপাশে রান করে তারপরে কিন্তু তার ফাইটিং স্কোর সেটা বলতেই হবে বাংলাদেশের জন্য। মাঝার, যদি তামিমের কথা বলি, তিনি কিন্তু তার ফর্মেই ছিলেন, যদিও 50 করে তিনি আউট হয়ে গিয়েছেন। আপনার কাছ থেকেই শুনলাম, আসলে দুর্ভাগ্যজনক এটা। এখানে তামিম অবশ্যই সেট হয়ে গেছেন এবং রিসেন্ট অনেক ভালো রান করছেন, যদিও তার ব্যাটিং ধরনের অনেক প্রশ্ন আসে, তারপরেও যেভাবে মানিয়ে নিয়েছেন তামিম এবং যেভাবে খেলেন দলের প্রয়োজন বুঝে, সেটা অবশ্যই খুব ভালো একটা দৃষ্টান্ত। তবে যেটা বললেন যে আউট হয়ে গেছেন, যদি থাকতেন বা আজকে খুব ভালো একটা স্কোপ ছিল একটা সেঞ্চুরি করার, কারণ 50 করেছেন, সেট হয়ে উইকেটে ছিলেন এবং খুব ভালো বল আসছে তার ব্যাটে, অন্যরা স্ট্রাগল করছিলেন আমরা দেখেছি শুরুর দিকে, কিন্তু তামিম কিন্তু খুব ভালোভাবেই মানিয়ে নিয়েছিলেন, সেটা ক্যারি করতে পারেননি, এটা দুর্ভাগ্যজনক এবং এটা কিন্তু একটা ধাক্কা বাংলাদেশ দলের জন্য। কারণ এরপরে যে ব্যাটসম্যানগুলো আছে একমাত্র মিঠুন ছাড়া স্পেশালিস্ট ব্যাটসম্যান যদি আপনি দেখেন ওই রকম নেই। আফিফ আছেন যার ধারাবাহিকতার খুবই অভাব আছে, মিরাজ তাকে কিন্তু অলরাউন্ডার বলতে পারেন না এখনও, ওয়ানডে ফরম্যাটে খুব ভালো ইনিংস খেলতে পারেননি এর আগে। এই সাইফুদ্দিন আছে যাকে কিনা ক্যামিওর জন্য খুব ভালো ব্যাট করে, হয়তো তার জন্য 10-12 বল খেলবেন, 20 রান 22 রান বা 30 রান করবেন, সেই জন্য ঠিক আছে। বাট লং ইনিংস খেলা, একটা বড় একটা ইনিংস খেলা, 50 রানের, 70 রানের, 80 রানের বা 100 রানের 20 ওভারে পরে নেমে, সেরকম কিন্তু ব্যাটসম্যান নেই মুশফিক ছাড়া। এবং মিঠুনও খেলতে পারেন, যদিও এর মধ্যে তার কোনো সেঞ্চুরি নেই ইন্টারন্যাশনাল ক্রিকেটে, তারপর এটা শঙ্কা থেকেই যায় যে এই উইকেটে এখন বাকি যে ওভারগুলো আছে সেখানে কিভাবে নিজেকে মানিয়ে নিয়ে বাকি ব্যাটসম্যানরা ক্যারি করেন। এবং দেখেন প্রত্যেকটা স্টেপে কিন্তু আপনাকে রান করতে হবে বুঝে শুনে, আপনি এখনই হিট করতে যাবেন না, 30 ওভার মধ্যে একটা অ্যাপ্রোচ থাকবে, 30 থেকে 40 একটা অ্যাপ্রোচ থাকবে, তারপরে একটা অ্যাপ্রোচ থাকবে, উইকেট হাতে রাখতে হবে। সেই ক্ষেত্রে অবশ্যই বলতে হচ্ছে বাংলাদেশ দলকে এখন একটা ভালো একটা পার্টনারশিপ দরকার, না হলে বাংলাদেশ দল এই ম্যাচে কিন্তু ছিটকে যেতে পারে বা হারারও সংখ্যা তৈরি হতে পারে। মিরপুর শেরেবাংলা ক্রিকেট স্টেডিয়াম থেকে জানাচ্ছিলেন সহকর্মী মাঝারুল ইসলাম। সুইজারল্যান্ডে ইতিহাস গড়ার সুযোগ বাংলাদেশের আর্চারদের সামনে। রিকার্ভ মিশ্র ইভেন্টের ফাইনালে বিকেল 3:30টায় নেদারল্যান্ডসের বিপক্ষে লড়বে রোমান দিয়া জুটি। স্বর্ণের লড়াইয়ে মোমেন্টাম কাজে লাগানোর লক্ষ্য মার্টিন ফ্রেডরিখের শিষ্যদের। এসএ গেমসের পর থেকে সময়টা ভালো যাচ্ছিল না, ঘরোয়া আসরেও নিষ্প্রভ রোমানসানা, ব্যস্ততা বেড়েছিল সমালোচকদের, কিন্তু নিজ সিদ্ধান্তে অটল কোচ মার্টিন ফ্রেডরিক। কোচের আস্থার প্রতিদান দেশসেরা আর্চার দিলেন সুইজারল্যান্ডে, সেরাটা যে তুলে রেখেছিলেন সেরা মঞ্চের জন্যই। রোমানের সাথে তাল মিলিয়েই নিখুঁত, অপ্রতিরোধ্য, দুর্দান্ত দিয়া সিদ্দিকি। দুজনের বোঝাপড়ায় এবার ফাইনালের মঞ্চে লাল সবুজের সম্ভাবনা। শেষ লড়াইয়ে লক্ষ্যভেদটা অব্যর্থ হলেই মিলবে বিশ্বসেরার তকমা। আলহামদুলিল্লাহ, আমরা মিক্স টিম ইভেন্টে আমরা ফাইনালে উত্তীর্ণ হয়েছি। সকলে আমার জন্য দোয়া করবেন যেন আমরা ফাইনালে যে গোল অর্জন করতে পারি, এবং সর্বোপরি আমরা কৃতজ্ঞতা প্রকাশ করছি আমাদের মেইন স্পন্সর সিটি গ্রুপ, যাদের তত্ত্বাবধানে আমরা ট্রেনিং চালিয়ে যাচ্ছি এবং তাদের প্রতি চিরকৃতজ্ঞ থাকবো। ইনশাআল্লাহ আমরা চেষ্টা করবো আমাদের বেস্টটা দেওয়ার, এবং দেশবাসীর কাছে দোয়া প্রার্থনা করছি যেন আমরা ভালো কিছু করতে পারি, এবং গোলকে আবারও জানাই আমার মনের অন্তরস্থল থেকে অনেক ধন্যবাদ। হেভিওয়েট তকমা পাত্তা পায়নি। র্যাঙ্কিংয়ের 17 নম্বর দলের উত্তরণ চমকে দিয়েছে বাকি সবাইকে। প্রতিপক্ষ ডাচরাও সতর্ক। আসর জুড়ে প্রায় অপ্রতিরোধ্য গ্যাব্রিয়েলা স্লুয়েশার ভ্যান ডেনবার্গ জুটি। ডাচ পার্টনারশিপ জমে গেলে সহজ হবে না শেষ লড়াই, জানা আছে বাংলাদেশ ম্যানেজমেন্টের। শুভ বিকাল from Lausanne, Switzerland. We are here. নেদারল্যান্ডসের বিপক্ষে স্বর্ণের লড়াইয়ে মাঠে নামবে বাংলাদেশের আর্চাররা। ডাচ আর্চাররা বিশ্বমানের, রোমান দিয়াও ভালো ছন্দে আছে, আমি আশাবাদী। We have an important day, very happy. Our mixed team will go. ফাইনালের মঞ্চে নিশ্চিত অন্তত একটি পদক,
কিন্তু তাতে আশ্বস্ত না হয়ে সামনে দেখছেন রোমান দিয়া জুটি। লুজানে শেষ তীরটা অব্যর্থ হলেই নাগালে আসবে বিশ্বসেরার তকমা। কামরুল হাসনাত, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। এই ছিল বিরতিহীন সংবাদ দুপুরের আজকের আয়োজনে। ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের সব খবরে বিস্তারিত জানতে চোখ রাখুন ফেসবুক, ইউটিউব এবং টুইটারে। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।